নির্বাচন উপলক্ষে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ ইলেকশন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিগত ঘন্টায় নিশ্চয়ই আমাদের সঙ্গে ছিলেন, আমি আপনাদের সঙ্গে আছি খান তাজদিন হাসান। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ, প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে ওঠার যে দিক নির্দেশনা, সেই সঙ্গে গণরায়ের গভীরতা সবকিছু নিয়ে আমরা আলোচনা করছি। আমার সঙ্গে স্টুডিওতে অতিথিরা রয়েছেন আশরাফ কায়সার, অ্যাডভোকেট হুমায়রা নূর, শাম্মী আক্তার, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। বিগত ঘন্টায় অতিথিরা আমাদের সঙ্গে ছিলেন, আমরা আলোচনা করছিলাম, ঠিক একই আলোচনায় আমরা ফিরতে চাই। আমরা একটি অংশ রেখে গিয়েছিলাম। শাম্মী আপা, আপনার সঙ্গে কথা হচ্ছিল আমাদের বিগত ঘন্টায় বিরতিতে যাওয়ার আগে আপনি একটি নিউজের কথা বোধহয় বলতে চাচ্ছিলেন। সরি, দুঃখিত, মাই মিস্টেক। হুমায়রা আপা, আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন যখন আর বিরতিতে যাওয়ার আগে। যেই জিনিসটা বলছিলাম যে ডেইলি স্টারের রিপোর্টটাই যদি আপনি দেখেন যে 18টা এলাকায় সংঘর্ষে প্রায় 74 জন আহত হয়েছেন এবং সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে রিপোর্ট করা হয়েছে এবং ওনাদের হস্তক্ষেপে এই পরিস্থিতিটা মিটিগেট করা হয়েছে। আমি নির্বাচনের আগে থেকেই গণমাধ্যমে যতটুকু আমার কথা বলার সুযোগ হয়েছে, যেমন আজকে আপনার সাথে কথা বলার সুযোগ হয়েছে, প্রত্যেকটা জায়গায় আমি বলছিলাম যে ধরেন যেই জোটই ক্ষমতায় আসুক না কেন, তাদেরকে এই কমিটমেন্টটা দিতে হবে যে আওয়ামী সরকার যেই 17 বছর বিএনপি এবং জামাতকে যেইভাবে জুলুম নির্যাতন করেছে, কেউ কেউ বলছে যে জামাতকে উঠিয়েছে আওয়ামী লীগ এত নির্যাতন করে। আজকে বোধহয় এই কথা কে জানি বললো, রিজভী সাহেব বোধহয় বলেছে, না রিজভী সাহেব বা মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন, আমি ঠিক নামটা মনে করতে পারছি না এই মুহূর্তে ঠিক। কিন্তু বিএনপিকে মানুষ এত ভোট কেন দিয়েছে? বিএনপির প্রায় 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ছিল এবং তারা অমানবিক নির্যাতনের শিকার হয়েছে, না সেটার প্রতিদান মানুষ দিয়েছে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগও কিন্তু বলেছে যে বিএনপি নাকি একসময় তাদেরকে নির্যাতন করেছে। সত্য মিথ্যা আমি জানি না, আমি তখন বুঝ হওয়ার মতো অনেক ছোট ছিলাম হয়তো। কিন্তু এই কালচার থেকে বের হয়ে আসতে হবে এবং এই কমিটমেন্টগুলো আমরা রাজনৈতিক দলগুলোর কাছে চেয়েছিলাম যে শুধুমাত্র বিরোধী মতবাদের রাজনৈতিক আদর্শ থাকার কারণে কেউ কাউকে সহিংসতার মধ্যে ফেলবে না এবং কোনো রকম মিথ্যা মামলা হামলা এগুলো হবে না। আমি মনে করি তারেক রহমান দীর্ঘদিন একটা উন্নত রাষ্ট্রে উনি ওই দেশে একটা আশ্রয় ছিলেন, ওই দেশের কালচার উনি দেখেছেন এবং উনি একই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত, না উনি বেগম খালেদা জিয়ার আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে, যিনি কোনো অবস্থাতেই অন্যায়ের সাথে আপোষ করেন নাই। তার মানে উনার কাছে আমাদের এক্সপেকটেশনটা এইটাই যে উনি কোনো অন্যায়কে প্রশ্রয় দিবেন না। যেই ধরনের বিশৃঙ্খলাগুলো মাঠে হচ্ছে, এগুলো তো একটা ইন্ডিকেশন দেয় যে আবারও সেই আওয়ামী কালচার ফিরে আসছে। আপনি দেখেন, একটু আগে দেখলাম যে একটা জায়গায়, আমি স্পেসিফিক্যালি রেফারেন্সটা দিচ্ছি, নিউজ রেফারেন্সটা না দিলে আবার বলবে সোশ্যাল মিডিয়া দেখে বলছি, তো আমি নিউজ রেফারেন্সটাই দিচ্ছি। পরিবর্তনের শুরু এখান থেকেই। হ্যাঁ, না এইটা দরকার আছে। আমরাও যদি রেফারেন্স না দেখে কথা বলি তাহলে মানুষ বলবে যে কি আমরা ভুল কথা স্প্রেড করছি। এই যে দেখেন, পঞ্চগড় সদর উপজেলা সভাপতি বিএনপির উনি আওয়ামী লীগের অফিস উদ্বোধন করতে গিয়েছেন। তাহলে কি যাদের এখনো বিচার সম্পূর্ণ হয় নাই, যাদের হাতে এখনো রক্তের দাগ এখনো রয়ে গিয়েছে, তাদের বিচার সম্পন্ন হওয়ার আগেই যদি বিএনপির নেতারা এগুলো করা শুরু করেন, তাহলে মানুষ কি তাদেরকে প্রশ্নের বাইরে রাখবেন? আমি তো মনে করি না যে তারেক রহমানের নলেজের মধ্যে এই কাজগুলো হচ্ছে, যে সহিংসতাগুলো হচ্ছে, এগুলোর কোনোটাই জনাব তারেক রহমানের নলেজে আছে বলে আমি মনে করি না। উনার সামনে যে চ্যালেঞ্জ, সেইটা উনার নিজের ঘর থেকেই আসলে বড় চ্যালেঞ্জ। এবং উনি ইলেকশনের আগে এই কথাটা উল্লেখ করেছেন কিন্তু, যে গুপ্ত একটা শব্দ বলছিলেন। তো আমি মনে করি যে বা যারাই উনার পিছনে থেকে উনার যে নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, তাদেরকে আগে উনাকে সবক দিতে হবে এবং এইটা কন্ট্রোল করাটাই উনার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বাংলাদেশের মানুষ উনার কাছে যেই দায়িত্ব দিয়েছে, আবারও সেই জায়গায় ফিরে আসছি যে সেই দায়িত্বের জায়গা থেকে উনাকে প্রমাণ করতে হবে যে উনি একজন যোগ্য নেতৃত্বের জায়গায় এসে সেই কঠোরতার সাথে, সেই নিষ্ঠার সাথে উনি সেই দায়িত্বটা পালন করবেন। এই যে প্রশ্নগুলো আমরা তুলছি, এই প্রশ্নগুলো উনার নোটিসে দেওয়ার জন্য এবং সরকার পরিচালনায় যারা দায়িত্বে থাকবেন তাদের আন্ডারে সেই রাজনৈতিক দলের যে কর্মীরা আছে, তারা যাতে এই ধরনের সহিংস আচরণ না করে, কোনো এলাকায় চাঁদাবাজি, দুর্নীতি, এই ধরনের যেসব অভিযোগ যা আছে, এগুলো থেকে উত্তরণ করে আমরা এই বিএনপিকে সেই বিএনপি দেখতে চাই যেই বিএনপি খালেদা জিয়া আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে উনার মতো আপোষহীন একটা দল হবে। উনি নিজেও কিন্তু অনেক কনসার্নস শো করে গিয়েছিলেন, যে ভাষাগতভাবে উনি অনেক কিছু বলেছেন যে এইরকম লোক দিয়ে দল ভর্তি করার দরকার নাই। তো আমরা আশা করব জনাব তারেক রহমান সচেতনভাবে এগুলো কন্ট্রোল করবেন এবং বিরোধী রাজনৈতিক মতবাদকে দমন করার জন্য
মিথ্যার আশ্রয় নেওয়া এবং সহিংসতার আশ্রয় নেওয়া এগুলোকে উনি স্টপ করবেন। জি, নিশ্চয়ই। ধন্যবাদ আপা। আমি একটু শাম্মী আপা আপনার কাছে আসতে চাই। এই বিষয়টি আপনি নিশ্চয়ই শুনছিলেন, এই বিষয় নিয়ে বিস্তারিতই জানতে চাইবো। তবে একটা প্রশ্ন কথা বলতে চাই, যেটি শাম্মী দুঃখিত হুমায়রা আপা যেটি বলছিলেন যে তারেক রহমানের নলেজে আমি জানি যে এই বিষয়গুলো নিয়ে যে স্থানীয় নেতাকর্মীরা হয়তো হামলা চালাচ্ছে বা কিছু করছে, এই অভিযোগটি তিনি করেছেন তারেক রহমানের নলেজে হয়তো এই বিষয়টি নেই। আমরা বিগত যে সরকার আমলে তখন শুনতাম যে সাধারণ নাগরিক শুনতেন যে শেখ হাসিনা জানেনই না তার নেতাকর্মীরা আসলে কি করছেন বা কত অন্যায় করছেন। এটা একটু সিমিলার শোনাচ্ছে, আপনি কিছু বলবেন এই বিষয়ে? দেখুন, তারেক রহমান অনেকগুলো পরিকল্পনা ইতিমধ্যে জাতির সামনে উপস্থাপন করেছেন এবং উনি জাতিকে একটি স্বপ্ন দেখিয়েছেন যে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের, এবং সেই দিকে বিএনপি এগিয়ে যাচ্ছে। বিএনপির পক্ষে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে, বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। তো আমার মনে হয় উনি যে পরিকল্পনাগুলো করেছেন তার একটিও বাদ যাবে না। প্রত্যেকটি জিনিসই উনি পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। তো হুমায়রা নূর যে কথাটি বলছিলেন, একটি কথা দিনাজপুর না পঞ্চগড়ের জন্য ওই যে বিএনপির সভাপতির কথা উনি বলছিলেন যে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করতে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম হুমায়রা নূর এটাও বলছিলেন যে হচ্ছে কোনো মিথ্যা মামলা যেন না হয়, রাজনৈতিক হয়রানি যেটা আওয়ামী লীগ বিএনপির সঙ্গে করেছে বা অন্য দলগুলোর সঙ্গে করেছে, বিএনপি যেন এটা না করে। তাহলে এখানে অফিস যদি উদ্বোধন করতে গিয়ে থাকে, এটা তো একটা রাজনৈতিক একটা কি সৌহার্দ্যপূর্ণ পরিবেশই মনে হচ্ছে নাকি? রাজনৈতিক দলের অফিস উদ্বোধন করতে যাবে? রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয়। কার্যক্রম তো নিষিদ্ধ। আমি শেষ করি হুমায়রা, রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয় বা বিএনপির চেয়ারম্যান নন। তিনি বলেছেন যারা অন্যায় করেছেন, যারা অপরাধী, তাদের বিচার হতে হবে, কোনোভাবেই মার্সি হবে না, তাদের বিচার হতেই হবে। যারা অপরাধ করেছে, যারা খুন করেছে, হত্যা করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, এদের প্রত্যেকের বিচার হবে। তবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে উনি নন। ঠিক আছে, এখন ও যেটা বলছিল যে হচ্ছে যে হামলাও যাতে না হয়, আবার এইটা কেন করতে গেল, এইটা নিয়ে ওর কনসার্নটাও দেখিয়েছে। আমার বক্তব্য হচ্ছে যদি হামলা না হয়, যদি আমরা বিরূপ পরিবেশ না চাই, তাহলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হতে হবে। আপনি এট এ টাইমে আওয়ামী লীগের সব মানুষকে বাংলাদেশ থেকে তো বিতাড়িত করে দিতে পারবেন না, পারবেন? আওয়ামী লীগের যারা পালিয়ে গিয়েছেন, যারা জেলখানায় আছেন, যারা পালিয়ে গিয়েছেন, যারা জেলখানায় আছেন, তারা বিচারের মুখোমুখি হয়েছেন, বিচারে কি হবে না হবে তারা সেই শাস্তি ভোগ করবেন। তার বাইরেও আওয়ামী লীগের একটা বিরাট গ্রুপ আছে, সেই গ্রুপটি কি করবে? তাদেরকে কি আপনারা বের করে দিবেন? তারা কি গ্রামে একসময় পঞ্চায়েত হতো, কি মানে পঞ্চায়েতের বাহির করে দিত? এই আওয়ামী লীগ কি পঞ্চায়েতের বাহির হয়ে যাবে? এই আওয়ামী লীগের মানুষগুলো তো সমাজেরই মানুষ, এরা তো বাংলাদেশে রয়ে গিয়েছে, এরা তো থাকবে। তাহলে এদের কি আপনি ভোটাধিকার বাতিল করে দিবেন? এই প্রশ্নগুলো একের পর এক কিন্তু আপনার সামনে এসে যাবে। আমি এটুকুই বলতে চাই, আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের মানুষকে তার পরিকল্পনার কথা বলেছেন, জানিয়েছেন, তিনি 31 দফা দিয়েছেন, জাতি এই 31 দফার পক্ষে রায় দিয়েছে। সুতরাং এই 31 দফা তিনি বাস্তবায়ন করবেন এবং তার যে পরিকল্পনাগুলো, সেটা নারী বলেন, সেটা এডুকেশন বলেন, সেটা আপনার অর্থনীতি বলেন, সেটা স্বাস্থ্য বলেন, প্রতিটা খাতে ওনার পরিষ্কার ওনার পরিকল্পনাগুলো উনি উপস্থাপন করেছেন এবং এর প্রত্যেকটা উনি বাস্তবায়ন করবেন, এটাই আমাদের বিশ্বাস। আমরা যারা ওনার সঙ্গে কাজ করছি, আমরা যারা ওনার কর্মী, আমরা এই বিশ্বাস নিয়েই ওনার সঙ্গে কাজ করছি যে উনি ওনার যে পরিকল্পনা জাতিকে জানিয়েছেন এটা উনি বাস্তবায়ন করবেন, এর কোনো অন্যতা হবে না। আমি একটু শাম্মী আপাকে একটা জিনিস স্পষ্ট হওয়ার জন্য জানতে চাই যে ধরেন এই যেই দলটা জুলাইয়ে এতগুলো মানুষকে হত্যা করেছে, যেই দলের নেতাদের নির্দেশনায় এতগুলো মানুষ আহত নিহত হয়েছে, তাদের বিচারিক কার্যক্রম এখনো শেষ হয় নাই এবং আইন অনুযায়ী ওনাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। অফিসে কি হয়? কার্যক্রম হয় না? তাহলে কি আপনারা তাদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন? কার্যক্রম পরিচালনা করার জন্য পুনর্বাসনের দায়িত্ব বিএনপি নেয়নি। বক্তব্যটা শেষ করে নেই। আপনার বক্তব্য অনুযায়ী আপনি বলেছেন তাদেরকে সমাজ থেকে এক্সক্লুড করে দেওয়ার কথা না দেওয়ার কথা। এই প্রস্তাবটা আমরা দিয়েছি। আমরা বলেছি যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের মাধ্যমে তাদেরকে সমাজে পুনর্বাসনের ব্যবস্থা কিভাবে করতে হয়, বিচারিক প্রক্রিয়ায় বিচার হবে, তারপর তো তারা সমাজে পুনর্বাসন হতে হবে। যারা ভুল করে, ভুল থেকে তো যারা ভুল শুধরায়, তাদেরকে সমাজে রিকনসিলিয়েশনের ব্যবস্থা কিভাবে হতে পারে সেই প্রস্তাবটা আমরাই দিয়েছি। আপনাদের প্রস্তাবেও আছে, আমরা দেখেছি।
সাধুবাদ জানাই সেটাকে, কিন্তু আপনি যেই প্রক্রিয়ার কথাটা বলছেন, সন্দেহ পোষণ করে বলছি, স্পষ্ট হওয়ার জন্য প্রশ্ন করছি, সেইটা হচ্ছে আপনারা কি এই ধরনের অফিস উদ্বোধন করা থেকে শুরু করে আওয়ামী লীগের প্রতি যে সফট কর্নার দেখাচ্ছেন, তাতে করে আমার মনে হচ্ছে 17 বছরের নির্যাতন জুলাইকে আপনারা ভুলে গিয়েছেন, এবং আওয়ামী লীগের বিচার কতটুকু আপনারা নিশ্চিত করবেন সেটা নিয়েও সন্দেহ থেকে যায়, এবং আওয়ামী লীগকে আপনারা পুনর্বাসনের দায়িত্ব নিয়ে নিয়েছেন কিনা সেইটাও প্রশ্ন থেকে যায়। ধন্যবাদ হুমায়রা, আপনাকে আমি আশ্বস্ত করতে চাই আমাদের চেয়ে বেশি নির্যাতিত আপনারা হন নাই। তারেক রহমানের চেয়ে নির্যাতন আপনি সহ্য করেন নাই, আমার চেয়ে নির্যাতন বেশি আপনি সহ্য করেন নাই। আমি আমার ছোট ছোট বাচ্চা রেখে জেলখানায় গিয়েছি এই আওয়ামী লীগের আমলে, আমার বিরুদ্ধে মামলা হয়েছে, এগুলো ফেস করেই আমরা এই জায়গায় এসেছি। আমি শেষ করি, আপনি সন্দেহ পোষণ করতেই পারেন ভাই, কথার মধ্যে কথা বললেন না, আপনি কথা বলতে দেন, আপনারটা আপনি বলেছেন, এখন আমাকে বলতে দেন। আপনি বলেছেন যে আপনি সন্দেহ পোষণ করছেন যে বিএনপি বিচার করবে কিনা। বিএনপি, আমি কিন্তু আমার বক্তব্যে পরিষ্কার বলেছি, বিএনপি বিচার করবে এবং বিচার হতেই হবে। যারা খুন করেছে, যারা জুলুম করেছে, যারা নির্যাতন করেছে, যারা মানুষকে শান্তিতে থাকতে দেয়নি, তাদের তো বিচার হতে হবে। তার মানে তো এই নয় যে আপনি একটি দলকে মানে বাদ দিয়ে দিবেন, একটি দলকে তো আপনি বাদ দিতে পারেন না। দলের যে সকল নেতারা বা যে সকল কর্মীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, যে সকল পুলিশ অফিসাররা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিচার হতে হবে, তাদের বিচার হবে, এটা তো পরিষ্কার বলেছেন তারেক রহমান। আমার মনে হয় এখানে প্রত্যেকেই আপনারা শুনেছেন, ওনার বক্তব্য পরিষ্কার ছিল, উনি বলেছেন এদের বিচার হতে হবে, কিন্তু কোনো রাজনৈতিক দল মানে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয়। তাহলে আপনি কি মানুষকে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে দিবেন নাকি? আন্ডারগ্রাউন্ডে গিয়ে রাজনীতি করবে নাকি? সর্বহারা রাজনীতি করবে? এই রাজনীতির পক্ষে বিএনপি না। বিএনপি যেটা বলেছে, যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের বিচার হতে হবে, এইখানে কোনো মার্সি নেই, এটা আমি আপনাকে আশ্বস্ত করতে চাই। আর নির্যাতন, তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাদের চেয়ে বেশি নির্যাতন কি কেউ সহ্য করেছে ভাই? এইটুকুই মনে রাখার জন্যই এইটা বিএনপি খুব ভালো করে মনে রেখেছে, কিন্তু তার মানে এই না যে বিএনপি প্রতিশোধ পরায়ণ হবে। বিএনপি এটা মনে রেখেছে, কিন্তু তার মানে এই না যে বিএনপি প্রতিশোধ পরায়ণ হবে। প্রতিশোধ নেওয়া না আপা, আপনি যা খুশি আপনি বলতে পারেন, আমার বক্তব্য আমি পরিষ্কার করেছি, বিএনপি বিচারও করবে। জি, আমার মনে হয় আমরা একটু কমন গ্রাউন্ডে আসতে পারি, সেটা হচ্ছে আমার মনে হয় শাম্মী আপা এবং হুমায়রা আপা দুজনই যেটা আমি একটি বিষয় আমার মনে হয় কমন গ্রাউন্ডে আমি বলতে চাই, সেটা হচ্ছে শাম্মী আপা এবং হুমায়রা আপা যেটি নিশ্চিত করেছেন যে বিচার আসলে যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত করা হবে, এবং সেটি আমার মনে হয় হুমায়রা আপাও সেটাই বলছেন যে আসলে বিচার আগে নিশ্চিত করতে হবে যারা অপরাধী আছে। আমি শাম্মী আপা আপনার সাথে কথা বলছিলাম, শুধু আমি একটা ছোট্ট বিষয়, আমি আমাদের হাতে বেশি সময় পাবো না হয়তো, আমি ছোট্ট বিষয় আপনাকে জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে আপনি অবশ্যই জানবেন, আপনি তো জনগণের খুব কাছাকাছি গিয়েছেন, যান এবং যেতে হবে, আপনার জানতে হয়। আমরা সোশ্যাল মিডিয়াতে থেকে শুরু করে বিভিন্ন এই যে যখন থেকে প্রচারণা শুরু করেছে নির্বাচনের বিএনপি, তখন থেকে সাধারণ মানুষের যে সকল বক্তব্য আমাদের সামনে এসেছে, আমি একদম স্পষ্ট ভাষায় বলতে চাই, বিএনপির যারা মাঠ পর্যায়ের কর্মী আছেন তাদের কথা আসলেই একটি কথা আমাদের সামনে চলে আসে, একটি শব্দ আমরা আসলে দেখেছি জনগণের মুখেই, চাঁদাবাজি। এই বিষয়টি আসলে আপনারা তো নিশ্চয়ই জানেন, এটা আসলে লাগাম টেনে ধরতে বা আপনারা কতটুকু এই অভিযোগটি ওন করেছেন আসলে দল হিসেবে? চাঁদাবাজি কিন্তু বিএনপির ওন করার কিছু নাই, এটা আপনি কি বললেন? আমি বলেছি অভিযোগটাকে আসলে আপনারা ওন করেছেন কিনা? বিএনপির বিরুদ্ধে এই অপপ্রচার জামায়াতে ইসলামী করেছে যে বিএনপি চাঁদাবাজি করছে, ওয়ারাস তারা কিন্তু হাদিয়া নিয়ে বেড়াচ্ছে। তারা কি করেছে, তারা যে টাকা নির্বাচনের আগের রাতে তারা যে টাকা বিলিয়েছে, তারা যে বিমানবন্দরে আটক হয়েছে, এই ঘটনাগুলো জাতি দেখেছে, তারা বিভিন্ন জায়গায় কি করছে, এত টাকা কোথায় পেল, কোথা থেকে তারা বিলি করছে, তারা জনগণকে জান্নাতের মানে হোক দিল, যেই জান্নাতের মালিক আল্লাহ তাআলা, সেই জান্নাত তারা দিয়ে দিচ্ছে। তো সুতরাং এই বিষয়গুলো তো বাংলাদেশের মানুষ দেখেছে। আর চাঁদাবাজিকে বিএনপির ওন করার কিছু নেই, বিএনপি পরিষ্কার বলেছে, বিএনপির নেতা তারেক রহমান পরিষ্কার বলেছেন যে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে মানে জিরো টলারেন্স দেখাবে এবং এর লাগাম টেনে ধরবে। সুতরাং বাংলাদেশে এই ব্যবস্থা বিএনপি নেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরাও এটা চাচ্ছি। আমরা একটু আপনার কাছে যেতে চাই আশরাফ ভাই, আসলে বিএনপি যেটি বলছিলেন যে এই সকল অভিযোগের বিরুদ্ধে বিএনপি আসলে লাগাম টেনে ধরবে, কতটুকু পারবে বিএনপি, বা বিএনপির সামনে আসলে বড় বড় চ্যালেঞ্জ আসলে এই সরকার গঠনে আপনি কি দেখছেন? যে বিষয়টি আপনি বললেন এটি 1 নম্বর চ্যালেঞ্জ, কারণ বিএনপির কাছে মানুষের প্রত্যাশা সুশাসন, এবং গত 18 মাসে বিএনপি তার দলের অনেককে বহিষ্কার করেছে, তাদের পদ স্থগিত করেছে, কিন্তু সেগুলো অপ্রতুল, যেই পরিমাণ অভিযোগ এসছে সেই পরিমাণে হয়নি। আরেকটা জিনিস আমরা হতে দেখিনি, বিএনপি তো সরকারে ছিল না, সরকারে যারা ছিল
তারা কোনো পদক্ষেপ নেয়নি। বিএনপি বারবার বলতো এদেরকে আটক করা হোক, বিচারের আওতায় আনা হোক, তদন্ত করা হোক। আমি এখানে আরেকটি বিষয় কি বলতে পারি, আমি ইনফ্যাক্ট এটা শাম্মী আপাকেও বলতে চাই, সেটা হচ্ছে আমরা যারা নতুন প্রজন্ম, আসলে আমরা যখন থেকে পলিটিক্স বোঝা শুরু করেছি বা চোখ দিয়ে দেখা শুরু করেছি, আমরা কিন্তু বিএনপির শাসনকাল পাইনি। তো আমরা যখন দেখছি, আমরা সোশ্যাল মিডিয়ার উপর বেশি, আমরা যখনই দেখছি তখন এই যে অভিযোগগুলো আমাদের সামনে চলে আসে, যেহেতু জেনজির একটা বড় ভূমিকা এই সরকার গঠনে, আমাদের একটা এক্সপেকটেশন কিন্তু থেকেই যায় যে তাহলে আমরা, কারণ আমরা 17 বছর দেখেছি আসলে বিগত সরকারের আওয়ামী লীগের আমল, বিএনপি আসলে কি ধরনের শাসন কার্য চালাতে যাচ্ছে, এটা আমাদের একটা বড় প্রশ্ন। দেখুন, এটি কিন্তু সত্যি নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে কিংবা নির্বাচনী প্রচারণার আগের থেকেই জামায়াতে ইসলামী বিএনপিকে প্রতিপক্ষ মনে করে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারিত্ব এগুলোকে সামনে এনেছে। এটি কিন্তু সত্যি, এটি ঘটছে না তা আমি একবারও বলছি না, কিন্তু সেটাকে ব্লো আপ করা হয়েছে, অ্যাম্প্লিফাইড করা হয়েছে, এটি করা হয়েছে। আচ্ছা, আর আপনি যেটি বলছিলেন যে জেনজিরা তো বিএনপির শাসন দেখেনি। ইনফ্যাক্ট আমার ছেলে বলছিল যে দেশে একটি দল ছিল আওয়ামী লীগ, ও আর কোনো দলের নামই জানতো না। বাস্তবতা হচ্ছে এরকম, বিএনপির হাতে একটি সুযোগ তৈরি হয়েছে নতুন জেনারেশনের কাছে ক্লিন বিএনপি হিসাবে আবির্ভূত হওয়ার। এই যে জেনজিরা তাদেরকে ভোট দিয়ে পাঠিয়েছে, নারীদের মতোই নতুন বিএনপির মধ্যে সুশাসন থাকবে, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। এমনকি যেই নেতারা এগুলো করেন বলে অভিযুক্ত, তারা না থাকলেও আরও ভালো হবে। এটি একটি। কিন্তু এবার আমি আপনাকে একটু বলি, আওয়ামী লীগ ডিল করতে গিয়ে বিএনপি ধারাবাহিকভাবে কিন্তু একই জায়গায় রয়েছে। 5ই আগস্টের পরে আমরা মির্জা ফখরুলকে বলতে শুনেছি যে উনি চান না কোনো দল ব্যান্ড হোক, তার দল চায় না কোনো দল নিষিদ্ধ হোক, তার দল আওয়ামী লীগের অপরাধীদের বিচার চায়, খুনিদের বিচার চায়, গণহত্যার। কিন্তু দল নিষিদ্ধ করা বিএনপি কখনো বলেনি। এটি কিন্তু আমি কনসিস্টেন্টলি বিএনপি নেতৃত্বের কাছে শুনেছি। যখন মাঠে এনসিপির নেতারা বা যারা অনেক সময় ধর্মঘট করছিলেন, অনশন করছিলেন, বসে যাচ্ছিলেন, তারা আওয়ামী লীগের ব্যাপারে অনেক হঠকারী সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন। জামায়াতে ইসলামীর আমিরকে কিন্তু আমরা বলতে শুনেছি সর্বপ্রথম যে ক্ষমার জন্য আওয়ামী লীগকে বিবেচনা করা যেতে পারে। আজকে হুমায়রা আপা যে কথাটি এখানে বলছেন, এটি কিন্তু 11 দলীয় জোটের যিনি প্রধান, তিনি বাংলাদেশে প্রথম বলেছেন। আমি একটু শেষ করি, আমাকে শেষ করতে দিতে হবে। জোটে কিন্তু কেউ প্রধান ছিল না। আচ্ছা, উনি যাই হোক, উনি বেশি সংখ্যক নির্বাচন করেছেন। হ্যাঁ, আমি বলি উনি একটু বলেছিলেন, আর একজন উপদেষ্টা যিনি তার পদবি 3 দিনের মধ্যে হারিয়েছিলেন, উনি মোহাম্মদপুর এলাকায় গিয়ে এই কথাটি বলেছিলেন আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার সম্পর্কিত। বোথ দ্য স্টেটমেন্ট প্রিম্যাচিওর ছিল। তখন মানুষের যে দগদগে স্মৃতি, আমার সন্তান মারা গেছে, 30,000 মানুষ আহত হয়েছে, ওই সময়ের আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগ ক্ষমা পাবে কি না, এটি জামাতের আমিরের কাছ থেকে শুনে আমাদেরকে একটু হোঁচট খেতে হয়েছে। মনে হয়েছে যে এটা কেন উনি বলছেন। দেখুন, পাড়া মহল্লার গল্প কিন্তু অনেক ভিন্ন। জামাত তার যে নৈতিক অবস্থান তুলে ধরে এবারে নির্বাচনে নেমেছিল, সেটি সাংঘাতিকভাবে হোঁচট খেয়েছে। এই যে নির্বাচনের আগের দিন যখন আপনি একজন সিম্পল মাদ্রাসা শিক্ষকের কাছে 74 লক্ষ টাকা পান, যিনি বলতে পারেন না তার ব্যাগে কত টাকা রয়েছে, তিনি বলেছেন কিন্তু দাবি করেছেন তিনি গার্মেন্টস ব্যবসায়ী। হ্যাঁ, গার্মেন্টসের ছবিটি আমরা দেখেছি, 3টি মেশিন সহ একটি গার্মেন্টস, এই ছবিটি আমরা দেখেছি। দেখুন, বাস্তবতা আপনাকে স্বীকার করতে হবে। জামাত যখন ধর্মকে ব্যবহার করে বেহেশতের টিকিট বিতরণ করছিল, তখন আমরা বলেছি যে নির্বাচন কমিশনের স্টেপ ইন করা উচিত। বাংলাদেশে কারো অধিকার নাই আমার ধর্মের অনুভূতিকে বিক্রির যোগ্য করে ফেলার। তারপরে যখন নৈতিকতার মানদণ্ডে বলছিল, আসলে মূলত বিএনপিকে বোঝাচ্ছিল যে আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি করব না, এমনকি সৎ মানুষের শাসন দেব। আমরা এয়ারপোর্টে দেখতে পেলাম সৎ মানুষের চেহারাটি। নির্বাচনে আপনি যদি ভেবে থাকেন গতকাল প্রভাবক ছিল কোন কোন ঘটনা, এটি ছিল সাংঘাতিকভাবে 16টি জায়গায় জামাতের নেতারা। দেখুন, বিএনপির লোক টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, এটি তো আমরা শুনে অভ্যস্ত, কিন্তু জামাতের লোক টাকা নিয়ে টাকা বিতরণ করবে গাড়ি থেকে, এবং এটি তো অভ্যস্ত ছিলাম না। আপনি বলেছিলেন যে এখন বিএনপির কাছে প্রত্যাশাটি কি? 1 নম্বর প্রত্যাশা সুশাসন, 2 নম্বর প্রত্যাশা আপনাকে একটি মানবিক রাষ্ট্র গঠনের কাজ শুরু করতে হবে, 3 নম্বর প্রত্যাশা অর্থনীতিকে তার মোড় ঘুরানো জায়গায় আপনাকে ফেরত আনতে হবে, এবং 4 নম্বর প্রত্যাশা, দেখুন এই রাজনৈতিক অস্থিরতা নিয়ে বাংলাদেশ চলতে পারবে না। যারা বিজয়ী হয়েছেন, যারা অপোজিশনে গেছেন, আমি তাদেরকে দায়িত্বশীল রাজনীতি করার অনুরোধ করব, যাতে করে আমরা অগাস্টের পরবর্তীতে যারা পালিয়ে গেছেন তাদেরকে ফিরিয়ে আনার কোনো প্রক্রিয়া আমরা শুরু না করি। দেখুন, কেউ কেউ পঞ্চগড়ে অফিস উদ্বোধন
করে শুরু করেছেন, কেউ কেউ পঞ্চগড়ে অফিস উদ্বোধন করে শুরু করেছেন, কেউ কেউ নীরবে শুরু করেছেন, কেউ কেউ ইতিমধ্যে আশ্রয় প্রশ্রয় দিয়েও ফেলেছেন। জি, অনেক ধন্যবাদ কায়সার ভাই, অনেক ধন্যবাদ। আমি একটু ছোট্ট করে মুজাহিদুল ইসলাম আপনার কাছে আসতে চাই। জামায়াতের কথা যেহেতু হচ্ছিল, আমি একটা বিষয় দর্শকদের উদ্দেশ্যে এবং আপনার উদ্দেশ্যে বলতে, সেটা হচ্ছে জামায়াতের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে যে বিভিন্ন আসনে 11 দলীয় জোটের প্রার্থীদের অল্প ব্যবধানে সন্দেহজনকভাবে পরাজিত হওয়া। আমি একদম কোট আনকোট বলতে চাইছি। বেসরকারি ফলাফল ঘোষণায় বারবার অসঙ্গতি, গড়মিল, নির্বাচন কমিশনের ভোটার উপস্থিতির হার প্রকাশে অনীহা এবং প্রশাসনের একটি অংশ বড় একটি দলের প্রতি পক্ষপাতিত্বের ইঙ্গিত, এসব বিষয় ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে। আপনাকে এই প্রশ্নটি করছি কারণ আমি আর আপনি শুরু থেকেই আসলে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কথা বলছিলাম। এই বিষয় নিয়ে আপনার মতামত জানতে চাই। আমি প্রথমে যেটা বলবো যে এই যে বক্তব্যটা, এটা হচ্ছে পুরনো ধারার রাজনীতি। আমরা মনে হচ্ছে যে আবার 2008 সালে চলে গেছি, 1991 সালে চলে এসেছি, যে সূক্ষ্ম কারচুপি, পুকুর চুরি, তারপর হচ্ছে মহা ডাকাতি, এই যে পুরনো ধারার রাজনীতি, সেই রাজনীতির মধ্যেই জামাত সম্ভবত ঘোরপাক খাচ্ছে, যে কারণে এই ধরনের একটা স্টেটমেন্ট এসেছে। প্রথমত আমরা যদি বলি যে দেখুন, যদি আমরা এই 11টা আসনকে বাদও দেই, তাহলে জামাতের সঙ্গে বিএনপির পার্থক্যটা কতটুকু? অন্ততপক্ষে 100টির উপরে আসন আছে যেখানে 80 থেকে 90 হাজার ভোটের পার্থক্য। তো এই যে কারচুপির যে বিষয়টা আলোচনায় আসার কথা না, যে পার্থক্যটা যদি এরকম হতো যে 10টি বা 20টি আসন নিয়ে একটা সমস্যা হচ্ছে, তাহলে এই ধরনের আলোচনা হতে পারতো। ফলে আমি বলছি যে জামাত ইসলামের এই রাজনীতিটা আমি যেটা প্রত্যাশা করেছিলাম, তারা যেটা আগে বলেছিল যে এই যে ভোটের পরের যে তাদের যে বক্তব্যটা আসবে, সেটা আসবে যেমনটা আমি খুবই প্রশংসা করি শিশির মনির, ব্যারিস্টার শিশির মনির, তিনি যেটা করেছেন যে তিনি পরাজিত হয়ে সঙ্গে সঙ্গে অভিনন্দন জানিয়েছেন। এইটা আমি আশা করেছিলাম যে পুরো জামাতের যে জামাত, সার্জিসকেও দেখেছি আমি, যে এনসিপির সার্জিস আর জামাত ইসলামের শিশির মনির, এই দুজনকে আমি আজকে জাভেদ রাসিন ও হাবিব ভাইয়ের কাছে বিভিন্ন জনকে আমরা দেখেছি। এটা কিন্তু খুবই হচ্ছে জোটের নেতারা দুটি ভালো উদাহরণকে কিন্তু বেছে নেননি প্রতিবাদের ভাষা হিসেবে। দেখুন, আমরা এই পরাজয়ের পরে পার্টি অফিসগুলোতে কি হয় আমরা খুব ভালো জানি। 1991 সালে আওয়ামী লীগের অফিসের দৃশ্য আমার মনে আছে। এই সময় নেতৃত্বকে ম্যাচিওর হতে হয়। আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, বিরতির পরে আসলে আমরা আরো বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব। আমি একটু শাম্মী আপার কাছে যেতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন আজকে আমাদের প্রতিবেশী দেশগুলো শুভেচ্ছা জানিয়েছে নতুন সরকার গঠনের কথা নিয়ে, এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। আমি প্রতিবেশী দেশের কথাই বলতে চাইছি। নরেন্দ্র মোদী জানিয়েছেন, পাকিস্তান শুভেচ্ছা জানিয়েছেন, বেইজিং শুভেচ্ছা জানিয়েছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আসলে আমাদের অভিজ্ঞতা তো খুব একটা আমি 100% ভালো বলতে পারছি না। আসলে এই বিষয়টি নিয়ে আসলে তারেক রহমান বা বিএনপি সরকার কতটুকু উদ্গ্রীবভাবে কাজ করবে, একটু যদি আমাদের বলতেন। কি উদ্গ্রীবভাবে কাজ করবে? এই যে আপনি তো ভুলে গেলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে। না, আমি কিন্তু সেটাই বলেছি আপা, যে আমি প্রতিবেশী দেশগুলোর কথাই শুধু বলতে চাইছি। বলেছেন, পাকিস্তান বলেছেন, ভারত বলেছেন, নরেন্দ্র মোদী জানিয়েছেন, পাশাপাশি মমতা ব্যানার্জিও জানিয়েছেন। ঠিক আছে, তারা জানিয়েছেন, ভালো, তারা জানিয়েছেন, এটা ভালো একটা দিক। কিন্তু বিএনপির ফরেন পলিসি যেটা যদি আপনি আমাকে বলেন, সেটা হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, মানে বাংলাদেশ সবার আগে, দেশের স্বার্থ দেখে, বাংলাদেশের স্বার্থ দেখে তারপরে বন্ধুত্ব, প্রভুত্ব হবে না, কোনো প্রভুত্ব আমরা মেনে নেব না। এটা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও বলেছেন, আমরা কোনো দাদাগিরি সহ্য করব না, আমরা আমাদের দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমাদের ফরেন পলিসি ওইভাবে হবে, সেটাই চেয়ারম্যান সাহেব বলেছেন। তার বক্তব্যে বারবারই সেটা উঠে এসছে। যেহেতু আপনাকে এই প্রশ্ন করছে, আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমি গণমাধ্যমে কাজ করে, আসলে আমার গণমাধ্যম নিয়ে প্রশ্ন না করলে ঠিক একটা ভালো লাগে না। সেটা হচ্ছে, আপনি আসার আগে আমরা কথা বলছিলাম শুরুতে যে মিডিয়ার ভূমিকা নিয়ে অনেক আলোচনা সমালোচনা গতকাল হয়েছে। মিডিয়া আসলে বিএনপির শাসন আমলে কতটুকু, এই প্রশ্নটি কিন্তু গত শাসন আমলে করতে গিয়ে এক সাংবাদিক খুব বিপদে পড়েছিলেন। আমি বিপদে পড়বো কিনা জানি না। বিএনপি কতটুকু স্বাধীনতা দেবে গণমাধ্যমকে? দেখুন, আজকের যে জাতীয় প্রেস ক্লাব, এটার প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এবং তাদের যে বাসস্থানের ব্যবস্থা, এই যে আপনার হচ্ছে মিরপুরের ওইদিকে যে সাংবাদিকদের বাসস্থানের যে ব্যবস্থাটা, ওইটাও বিএনপি সরকারের নেওয়া। এবং আপনার যে 4টি সংবাদপত্র ছিল, সেটা থেকে যে সংবাদপত্রকে স্বাধীনতা দেওয়া, সেটাও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমলেই দেওয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে অনেকগুলো প্রাইভেট চ্যানেল প্রতিষ্ঠা পেয়েছে। আমরা আশা করছি এই যে
আপনার এখন যেইভাবে মিডিয়াটা আছে গ্লোবালি যদি আমরা চিন্তা করি, এতগুলো চ্যানেল আছে, এত কিছু আছে, সাংবাদিকরা আছেন। বিএনপি অবভিয়াসলি সাংবাদিকতাকে সবসময় স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করেছে, এবং আমাদের যিনি চেয়ারম্যান উনি ওনার সম্পর্কে যে কার্টুন এঁকেছিল যে শিশির ভট্টাচার্য, উনি নিজে শেয়ার করেছিলেন, উনি নিজে শেয়ার করেছেন। উনি বলেছেন উনি সমালোচনা এনজয় করেন, এবং ডেফিনেটলি আপনারা গঠনমূলক সমালোচনা করবেন। বিএনপি সেখান থেকে যদি বিএনপির কোনো ভুল হয় সেটা থেকে বিএনপি শুধরে নিশ্চয়ই বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য যেটা ভালো সেটাই নিশ্চয়ই করবে। আপাতত এই স্বপ্নেই আমরা বিভোর আছি। আপাতত সেই স্বপ্নের দেশে আমরা যেতে চাই, যে স্বপ্ন বিএনপি চেয়ারম্যান দেখেছেন মানবিক বাংলাদেশের, সেই রকম একটা যেখানে নারীরা নির্ভয়ে হাঁটবে, কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হবে না, যেখানে নারীরা এই যে বিএনপি বলেছে যে আপনার স্নাতক পর্যন্ত মেয়েদেরকে আপনার হচ্ছে বিনা বেতনে পড়ার সুযোগ করে দেওয়া হবে। এইরকম একটা স্বপ্নের দেশে কে না যেতে চায়? আমরা সবাই যেতে চাই। আমরা উদ্গ্রীব হয়ে আছি, আমরা সেই দেশটাতে পা রাখছি, আমরা পা রাখি, এবং সেই স্বপ্নের দেশটা হয়ে উঠুক আমার বাংলাদেশ। মোজাহিদুল ইসলাম, আপনার কাছে আসতে চাই, যেহেতু বিএনপি নিয়ে কথা ছিল। আসলে আমি আর একটি বিষয় আপনার সঙ্গে বিরতিতে যাওয়ার আগে আমরা জামায়াতের একটি বিবৃতি নিয়ে কথা বলছিলাম। জামায়াতে ইসলামী যদি বিরোধী দল হিসেবে আসলে সংসদে যায়, সেক্ষেত্রে আসলে কতটুকু দায়িত্বশীলতার সঙ্গে আসলে তাদেরকে ভূমিকা রাখতে হবে, এবং কোন কোন বিষয়গুলো আসলে দেশ গঠনে তাদেরকেও মাথায় রাখতে হবে? ধন্যবাদ আপনাকে। আমি আবার বলছি যে আসলে দায়িত্বশীলতা সবচেয়ে বড় একটা শব্দ। এখন কথা হচ্ছে যে জামাতে ইসলামী আমরা যেটা দেখেছি যে যেভাবে শুরু হয়েছিল যে নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি, আমরা কিন্তু আলাপ আলোচনার মধ্যে সেটার খুব একটা বেশি কিছু পাচ্ছি না। আমরা পরস্পরকে ঘায়েল করার জন্য বিভিন্ন রকমের যে শব্দ চয়ন দেখতেছি, যেভাবে এক একজনকে আক্রমণ করে কথা বলছেন, এগুলো অতি দ্রুত একটা বাজে টার্ন নিতে পারে বলে আমি মনে করি। দায়িত্বশীল বিরোধী দলের রাজনীতিটা কি? আমাদের বাংলাদেশের যে সবচেয়ে বড় সমস্যাটা যেটা বলছিলেন আমার সহ আলোচক, যেটা হচ্ছে যে নানান কিছু বলছিলেন, কিন্তু আমি সবসময় মনে করি 1 নম্বর বিষয় হচ্ছে জাতি গঠন করা। বাংলাদেশ একটা রাষ্ট্র, এই রাষ্ট্রটার মধ্যে বহুজাতি বিভিন্ন চিন্তার মানুষ আছে। এই রাষ্ট্রের মধ্যে এমন একটা বিভাজন তৈরি হয়ে গেছে, যে বিভাজনটাকে আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। রাজনীতিটা পুরোপুরি চলে গেছে কয়েকটা শব্দের মধ্য দিয়ে। এই শব্দগুলো আমাদের রাজনীতি, আমাদের দেশ গঠনের ভয়ঙ্কর রকমের সমস্যা তৈরি হবে। একটা হচ্ছে যেমন ধরেন কথায় কথায় আমরা বলি ভারতীয় আধিপত্যবাদ, কথায় কথায় বলি যে পাকিস্তানের দালাল। এই যে আমরা পাকিস্তানের দালাল, ভারতীয় আধিপত্যবাদ এগুলো কথা বলে আপনি কিন্তু আপনার প্রতিবেশী পরিবর্তন করতে পারবেন না। একজন মানুষ তার বাড়ি বিক্রি করে আরেক জায়গায় যেতে পারে, কিন্তু একটি রাষ্ট্র তার দেশ বিক্রি করে আরেক জায়গায় যেয়ে অন্য দেশের পাশে গিয়ে রাষ্ট্র তৈরি করতে পারে না। প্রতিবেশীকে মেনেই আপনাকে রাজনীতি করতে হবে। এখন জামাত এবং এনসিপির রাজনীতির মূল শব্দটা দাঁড়িয়েছে যে ভারতীয় আধিপত্যবাদ। বাংলাদেশের রাজনীতিতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি রাজনীতি করেছে হচ্ছে বিএনপি। সবসময় তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং জনাব তারেক রহমানের একসময় সমালোচনা ছিলেন যে তিনি হচ্ছেন ভারতের বিরুদ্ধে, এবং তার সুনির্দিষ্ট তার বিরুদ্ধে কিছু অভিযোগও ছিল ভারতের দিক থেকে, আমরা এটা সবাই জানি। ফলে সেই পরিস্থিতিতে আমি মনে করি যে বিরোধী দল হিসেবে সংসদে গিয়ে বিরোধী দলকে যে ভূমিকাটা রাখতে হবে, যে সরকার যাতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অবশ্যই সম্পর্কটা দ্বিপাক্ষিক, পারস্পরিক সম্মান এবং শ্রদ্ধার হতে হবে, কিন্তু একই সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য কিছু কাজ করতে হবে দ্বিপাক্ষিক। আমাদের যেমন অর্থনৈতিক পুনর্গঠন খুবই বড় সমস্যা, জাতি গঠন করা যেমন বড় চ্যালেঞ্জ, একই রকমভাবে আমাদের জন্য একটা খুব বড় বিষয় হচ্ছে আমাদের যে পররাষ্ট্রনীতি। পররাষ্ট্র নীতি ছাড়া বাংলাদেশের মতো রাষ্ট্র টিকতে পারে না। বাংলাদেশের যে আমাদের যে আয় উপার্জন যা কিছু বলি, একটা ছোট্ট দেশ, সেখানে 20 কোটির উপরে মানুষ, তার নিজস্ব যে কৃষি উৎপাদন সেটা স্বয়ংসম্পূর্ণ না, তার শিল্পে স্বয়ংসম্পূর্ণ না, তার কোনো কিছু স্বয়ংসম্পূর্ণ না। আমাদের অর্থনীতির 2টা স্তম্ভ, একটা স্তম্ভ হচ্ছে রপ্তানি, আরেকটা স্তম্ভ হচ্ছে আপনার হচ্ছে যে শ্রমিক। রপ্তানি মানে হচ্ছে যে শুধু গার্মেন্টস, আরেকটা হচ্ছে যে বিদেশি যে আমাদের রেমিটেন্স আসে শ্রমিকদের। এই 2টা মধ্যে আমাদের কিছুই নেই। এখন দেখুন এই যে গার্মেন্টসের যে রপ্তানি বলি আমরা, এটার জন্য আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করতে হবে। এই সম্পর্ক তৈরি করতে হলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও তৈরি করতে হবে। আমি খুবই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে খুবই হালকাভাবে কথা বলতে শুনি। আওয়ামী লীগ সবসময় বলতো যে পাকিস্তানের দালাল, পাকিস্তানের দালাল। এখন আবার নতুন বক্তব্য তৈরি হচ্ছে। দেখুন রাজনৈতিক দলগুলো একটা সমস্যা হচ্ছে তারা কোনো গঠনমূলক কোনো কথা বলতে চায় না, কারণ গঠনমূলক কথা বললে জনগণ খুব সহজে সেটা দ্বারা তাদের পক্ষে প্ররোচিত হয় না। ফলে খুব সস্তা ধরনের কথা দিয়ে জনপ্রিয় হতে চায়। এই যে চাঁদাবাজির কথাটা বারবার যে উচ্চারণ করা, এটাও হচ্ছে এক ধরনের সস্তা রাজনীতির ফল। বাংলাদেশে চাঁদাবাজি কেন বলছেন আপনি, বারবার কেন চাঁদাবাজির কথা বলছেন? প্রশ্নটা যেটা এসছে আমাদের সহ আলোচকের কাছ থেকে, সুশাসন নিশ্চিত করতে হবে। সুশাসন মানে হচ্ছে সর্বক্ষেত্রেই। চাঁদাবাজ সেটা হচ্ছে বাইরের একটা সিমটম মাত্র, সেটা রোগ না, সেটা অসুখ না।
সেটা হচ্ছে সিমটম। Symptom. আসল প্রবলেমটা কোথায়? সুশাসন নেই দেশে। সুশাসন নিশ্চিত করতে হবে, অর্থনৈতিক ব্যবস্থাকে আমাদেরকে পুনর্গঠন করতে হবে। চাঁদাবাজি সিমটম, অর্থনৈতিক ব্যবস্থা যদি আপনার ঠিক থাকে তাহলে চাঁদাবাজি হওয়ার কোনোই কারণ নাই। আপনি যখন বেকার সমস্যা থাকবে না, যখন রাজনীতি করতে হলে আপনাকে নিজের টাকা দিয়ে নিজে রাজনীতি করবেন, তখন তো আপনাকে চাঁদাবাজিতে যেতে হবে না। তো ফলে আমার যেটা প্রয়োজন, যেটা সেই ক্ষেত্রে কিন্তু আমরা নেই। আমাদের সুশাসন দরকার, আমাদের অর্থনৈতিক যে সমৃদ্ধি সেটা দরকার, অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের হাঁটা দরকার, আমাদের এই যে পারস্পরিক মানে ভালো সম্পর্ক তৈরি করা দরকার। সেই দিকে না গিয়ে আমরা সস্তা রাজনীতি করার চেষ্টা করি। আমি একটু এ বিষয়ে আবার আরেকবার আসবো আপনার কাছে। আমি একটু হুমায়রা আপার কাছে যেতে চাই। সেটা হচ্ছে যেটি উনি বলছিলেন যে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে আসলে আরও নানান কথা বলেছেন। আমি একটি কথা আপনাকে ধরে দিচ্ছি, ভারতীয় আধিপত্যবাদ নিয়ে বারবারই কথা বলেছেন। বিশেষ করে আমাদের তরুণ এমপি যিনি যেতে যাচ্ছেন হাসনাত আবদুল্লাহ, তিনি বরাবরই এই বিষয়টি নিয়ে সোচ্চার ছিলেন এবং খুব ওপেনলি এই বিষয়ে কথা বলেছেন। এটি আসলে সংসদে তিনি কিভাবে উত্থাপন করতে পারেন বলে একটু আমাদেরকে যদি আপনি জানান। ভাইও কথাটা তুললেন, জিনিসটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে কোনো না কোনোভাবে আমাদের অবস্থানটা একটু ভুলভাবে উঠে আসছে। এই জায়গাটা স্পষ্ট করি আগে। আমরা ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছি কোন জায়গাটায়? উনারা দাবি করেন যে মুক্তিযুদ্ধে উনারা আমাদের সহযোগিতা করেছেন, সেটার জন্য আমরা তো ওনাদেরকে যথেষ্ট সম্মান দেখিয়েছি। কিন্তু তাই বলে আজ পর্যন্ত উনারা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য ট্রিট করবে এবং বাংলাদেশকে গ্রাস করবে, এইটা কি আমাদের মেনে নেওয়া উচিত? আমাদের সম্পর্কটা তো হওয়া উচিত মিউচুয়াল রেসপেক্টের বেসিসে, তাই না? আমাদের প্রস্তাবনায় আমরা যেটা বলেছি যে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা, সর্বোপরি বাংলাদেশের স্বার্থ সংরক্ষণটা হবে সবার আগের কনসার্ন। তাহলে যেই রাষ্ট্রের সাথে আমার একটা আভ্যন্তরীণ চুক্তি আছে, এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেটা তারা ব্রিচ করছে। আমাদের আভ্যন্তরীণ যে পানি চুক্তি, সেটা তারা ব্রিচ করছে। আমার দেশ থেকে তেল গ্যাস থেকে শুরু করে হেন কোনো সম্পদ নাই যেটা তারা গ্রাস করার সমস্ত আয়োজন পূর্ববর্তী সরকারের দ্বারা সেটা বাস্তবায়ন করেছে। এবং আপনি দেখেন বাংলাদেশের মানুষকে ভারত কোনোভাবেই ওন করে না বা বন্ধু ভাবে না। বাংলাদেশের মানুষের জন্য ভারত কোনোদিন ভাবে নাই। ভারত শুধু একটা দলকে এবং দলের প্রধানকে তারা ওন করেছে এবং তার নিরাপত্তাই তারা নিশ্চিত করছে। বাংলাদেশের সাথে তারা বিন্দুমাত্র মানুষের সাথে, বাংলাদেশের সাথে তারা বন্ধুত্ব সুলভ সম্পর্ক যদি রক্ষা করতে করতো, তাহলে তারা অন্তত পক্ষে বাংলাদেশের মানুষের যেই দাবি বা যেই প্রয়োজন, সেটার সাথে তারা একটা ব্যালেন্স রিলেশনশিপ মেইনটেইন করতে। সেই জায়গাটায় ইমব্যালেন্স আছে বলে আমরা আমি জাস্ট এক লাইনে শেষ করছি। সেই জায়গাটা আমরা ব্যালেন্স করার জন্য এই লড়াইটা আমরা চালু করতে চাই। আমাদের যেই দাবি, যেটা আজকে আমরা শুনলাম যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি জানাবেন। আমি সেই প্রস্তাবনাকে সাধুবাদ জানাই। আমাদের দাবি এইটুকুই, আমাদের মধ্যে চুক্তি যাই হবে, যাই দেনা পাওনা হবে, সেটা ব্যালেন্স হইতে হবে। অবশ্যই। আশরাফ ভাই, আপনার কাছে আসতে চাই, বিরতিতে যাব, খুব বেশি সময় নেই, ছোট্ট করে জানতে চাই, সাধারণ মানুষ যারা আসলে রাজনীতি বোঝে না, পররাষ্ট্রনীতির ভাষা বোঝে না, তাদের উদ্দেশ্যে যদি বলেন দুটো দেশের মধ্যে আসলে সম্পর্ক কিরকম হওয়া উচিত দুটো দেশের মধ্যে? এখন আমাদের সঙ্গে আসলে ভারতের যে সম্পর্ক, আমি ভারতই বলবো, ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক, এটা কি আসলে হওয়া উচিত? এর যতটুকু সংঘাতপূর্ণ, এটা কি আসলে আমাদের কাম্য কিনা? সরলীকরণ করে ফেলি। আওয়ামী লীগের সাথে ভারতের যে সম্পর্ক ছিল, এটি দুটি দেশের সাথে এই সম্পর্কটি হওয়া উচিত না। আওয়ামী লীগের সাথে একটা ইমব্যালেন্স সম্পর্ক ছিল, যে আওয়ামী লীগ পরপর 3টি নির্বাচন রিগিং করবে এবং ভারত এসে বলবে নির্বাচন সুন্দর হয়েছে, আওয়ামী লীগ বিজয়ী হয়েছে, এবং জেনারেল এরশাদকে বলবে নির্বাচনে যেতে, না হলে উনি সিএমএইচে আশ্রয় নেবেন, পরবর্তীতে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে থাকবেন। আর ভারত আপনার নীতি প্রণয়ন করে দেয়, আপনার অভ্যন্তরীণ যে ট্রান্সশিপমেন্ট অথবা ট্রানজিট ঠিক করে দেয় এবং তার বেনিফিট নেয়, এবং আপনি তাকে শুল্ক আরোপ করতে পারেন না। এবং যে যৌথ নদীগুলো রয়েছে, অভিন্ন নদীগুলো রয়েছে, সেখানে ভারত তার আধিপত্য কায়েম করে, কারণ আপস্ট্রিমে তারা, আর আপনি তো আর প্রতিবাদ করতে পারেন না। যখনই কেউ একজন নাগরিক প্রতিবাদ করে, আমার আবরার ফাহাদের কথা মনে পড়ছে, ফেনী নদীর পানি নিয়ে কিন্তু স্ট্যাটাসটি দিয়েছিল, তার কি পরিণতি বরণ করতে হয়েছে। আপনি পৃথিবীতে আরেকটা উদাহরণ আমাকে দেখাতে পারবেন? প্রতিবেশীর পানির হিস্সা আদায়ের জন্য এটি একজন নাগরিকের স্বাভাবিক সুস্থ প্রতিবাদ,
তার জন্য তাকে জীবন দিতে হয়েছে এবং কি করুণভাবে জীবন দিতে হয়েছে। তার মানে ওই সরকারটি ভারতের সাথে বাংলাদেশকে সামনে রাখছিল না, ওই সরকারটি তাদেরকে সামনে রাখছিল, তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখাকে সামনে রাখছিল। বাংলাদেশকে দেখুন, আমরা একসময় ভারতের কাছে দেশ বিক্রি হয়ে যাবে শুনছিলাম, এটি তো আর ভৌগোলিকভাবে কেউ নিয়ে নিবে না। কালকে সকালে এসে শপিং লিস্ট নিয়ে এসে এটি আওয়ামী লীগ বিক্রি করে আপনাকে দেখিয়ে দিয়েছে কি করে দেশ বিক্রি হয়ে যায়। আপনি রিসোর্সেস বিক্রি করেছেন, আপনি সম্মান বিক্রি করেছেন। আমাদের সীমান্তে, পৃথিবীর মাত্র 4টি সীমান্তে মানুষকে গুলি করা হয়, তার মধ্যে একটি হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত, যাকে আপনি বলেন ভারত বন্ধুরাষ্ট্র। দেখুন, 71 সালের পটভূমি আমরা কেউ অস্বীকার করছি না, কিন্তু আমি এখন আপনাকে বলতে চাচ্ছি স্বাধীনতার পরে ভারতীয় সৈন্যরা বাংলাদেশের খুলনা যশোর এলাকায় কি করেছেন এটি আপনি তদন্ত করবেন জাতীয় স্বার্থেই, এবং পরবর্তীতে ওই কারণে আপনি তো সব কিছুতে তাকে ছাড় দিতে পারবেন না। এই যে একজন লোক আবিষ্কার করেছিল স্বামী স্ত্রীর সম্পর্ক, এর চেয়ে অপমানকর কোনো সম্পর্ক হতে পারে? উনি কূটনীতির লোকই না, এইরকম কোনো টার্ম পৃথিবীর কোথাও নাই। তাহলে কে স্বামী কে স্ত্রী, এই যে চলে গেল কিন্তু আবার জেন্ডার ডিসকাশনে। তার মধ্যে হচ্ছে বলা হচ্ছিল, শেখ হাসিনা বারবার বলতেন যে আমাদের রক্তের সম্পর্ক। এখন রক্তের সম্পর্ক যদি আমার প্রতিদিনের জীবনযাপনে বেঁচে থাকার বাধা সৃষ্টি করে, আমি কি সেই রক্তের সম্পর্ক সেলিব্রেট করব? জি, আমি আরো সরলীকরণ করতে চাই। আমরা আসলে যেটি আমি শাম্মী আপা যেটি বলছিলেন, আমরা প্রভুত্ববাদ চাই না, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক চাই, সম্মান চাই, রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের বন্ধু হিসেবে থাকতে চাই। আমাদের হাতে সময় খুব একটা নেই, আমি একটু ছোট্ট করে এবার সবার কাছে যেতে চাই একবার করে। তবে আমি চাই যে আমরা এখানে আসলে আমার 4জন যারা অতিথিরা আছেন তারা সকলেই হয়তো কোনো না কোনো চিন্তা ভাবনা থেকে এসেছেন, রাজনৈতিক চিন্তা ভাবনা একটা আছে। আমি নাগরিক হিসেবে আসলে একটা করে প্রশ্ন করতে চাই। আমাদের সামনে একটি নতুন সরকার গঠন হতে যাচ্ছে। দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ একটি দুর্দান্ত নির্বাচন দেখেছে এবং প্রতীক্ষায় ছিল বাংলাদেশের মানুষ। আমরা আসলে নাগরিক হিসেবে যে প্রশ্নটি আপনাকে করেছিলাম হুমায়রা আপা, আসলে নাগরিক হিসেবে আমরা মোটা দাগে কি চাইছি, মানে আমি তাজনীন আমি কি চাইছি, প্রশ্নটা আসলে আমার এটাই যে আপনার থেকে শুরু করছি। আমি হুমায়রা, আমি আসলে কি চাইছি নতুন সরকারের কাছে? আমি এই নতুন বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের পরে যেই নতুন সরকার গঠন হতে যাচ্ছে তাদের কাছে আমি একজন নাগরিক হিসেবে আমার নিরাপত্তা এবং আমার রাষ্ট্রীয় যে অধিকার আমার পাওয়ার কথা, নাগরিক অধিকার, সেগুলো যত সুনিশ্চিত হয় সেইটা চাই। এবং কেউ যেন রাজনৈতিক বা সরকারের ঘনিষ্ঠ বলে কোনো পৃষ্ঠপোষকতার কারণে আমার অধিকার ক্ষুণ্ণ করতে না পারে, সেইটা যেন সরকার প্রধান যাতে নিশ্চিত করে, এইটাই। এবং সরকার প্রধান এবং রাজনৈতিক দলের, তার দলীয় রাজনৈতিক দলের যিনি প্রধান, তার কাছে আমার দাবি থাকবে যে আমার নাগরিক অধিকার যাতে কেউ ক্ষুণ্ণ করতে পারে না, এবং রাষ্ট্র যেন আমাকে আমার নিরাপত্তা এবং অধিকারগুলো সুনিশ্চিতভাবে দেওয়ার ক্ষেত্রে সচেষ্ট থাকে, সেটাই আমার দাবি থাকবে। আমি একটা অবশ্যই এই প্রশ্নটি আমি সবাইকে করব, আপনাকে একটা আলাদা প্রশ্ন করতে চাই। আমি গত এসে রেখে গিয়েছিলাম, সেটা হচ্ছে এবার এনসিপি থেকে 6 জন তরুণ এমপি আসলে নির্বাচিত হলেন, কেউ আমার থেকেও ছোট। এটা আমাদের জন্য একটা বিরাট আশার বিষয়, মানে আমাদের বয়সী যারা আমরা আছি আমাদের জন্য একটা বিরাট আশার বিষয় এবং গর্বের বিষয় বটে। আসলে এটা আমাদের জন্য আসলে পরবর্তীতে ইতিবাচক থাকবে তো? শুনেন, এই ছেলেগুলো ভীষণ দুঃসাহসী। তারা অভ্যুত্থানে যেইভাবে মানুষকে একত্র করতে পেরেছিল, এই ভোটের নির্বাচনে দাঁড়িয়ে সারা বাংলাদেশের মানুষ তাদেরকে যেভাবে ভোট দিয়েছে, কারণ তারা মানুষকে সেইভাবে সম্পৃক্ত করতে পেরেছে এবং মানুষ তাদের উপরে ভরসা এবং আস্থাটা দেখিয়েছে। আমি মানুষের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। একটা ভোট, এক একটা আমানত, এক একটা মানুষের দায়িত্ব, সারা বাংলাদেশের মানুষের দায়িত্ব কাঁধে নিয়ে আমরা এই বিরোধী রাজনীতিটা করতে চাই এবং এইটা দায়িত্বের সাথে মানুষের অধিকারের লড়াইটা আমরা একসাথে করে যাব। আমাদের 6 জন জিতেছে, যদি একজনও জিততো তারপরেও আমরা এই রাজনীতিটা মানুষের প্রতি ধন্যবাদ। মজিদুল ইসলাম, আপনার কাছে চলে আসি। সময় আমাদের হাতে খুব বেশি নেই, আমরা কেমন বাংলাদেশ নাগরিক হিসেবে চাইছি সেটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে বিএনপির এবারের রাজনৈতিক প্রচারণার মূল বাণী ছিল যে সবার আগে বাংলাদেশ। তো আমি চাই এই নতুন সরকারের কাছে সবার জন্য বাংলাদেশ, বাংলাদেশটা হবে সকল ধর্মের, সকল মতের, সকলের জন্য। এবং সেটা করতে গেলে আমাদের কি লাগবে? সেটা করতে গেলে আমাদের সবার আগে দরকার হচ্ছে সুশাসন, লাগবে হচ্ছে জাতির মধ্যে যে বিভাজন আছে সেই বিভাজনটা কাটিয়ে ওঠা। বহুকাল ধরে বাংলাদেশের রাজনীতিতে কোনো জাতীয় নেতা নেই। আমি চাই যে বর্তমান আগামী যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি হবেন আমাদের দেশের জাতীয় নেতা এবং তার কাছে জনগণের সকল মতের, সকল ধর্মের, সকলের
প্রত্যাশা থাকবে যে আমি তার উপরে আস্থা রাখতে পারি। সে শুধু একটা দলকে রিপ্রেজেন্ট করবে না, একটা গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করবে না, সকলের জন্য। যে কারণে আমি বলছি যে সবার আগে বাংলাদেশের থেকেও বড় দরকার হচ্ছে সবার জন্য বাংলাদেশ। তার জন্য দরকার হচ্ছে অর্থনৈতিক মুক্তি, এবং অর্থনৈতিক মুক্তির জন্য নতুন নতুন উপায়, কর্মসংস্থান তৈরি করা, সুশাসন প্রতিষ্ঠা করা এবং ইত্যাদি। ঠিক, ধন্যবাদ মুজাহিদুল ইসলাম। শাম্মী আক্তার, আপনার কাছে যেতে চাই, সেটা হচ্ছে দলীয় কর্মী হিসেবে না, একজন নাগরিক হিসেবে আপনি কেমন বাংলাদেশ দেখতে চাইছেন সামনে? একজন নাগরিক হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই অনুষ্ঠান থেকে প্রথমেই অভিনন্দন জানাতে চাই যে তিনি বাংলাদেশের মানুষকে যেই পরিকল্পনা উপস্থাপন করেছিলেন, বাংলাদেশের মানুষ তার পক্ষে রায় দিয়েছে। আর যেটা আমরা চাই আগামীর বাংলাদেশটা সত্যিকার অর্থেই একটি মানবিক বাংলাদেশ, যেটা উনি বলেছেন যে সবার জন্য বাংলাদেশ। সেখানে সুশাসন থাকবে, সেখানে কেউ কাউকে নির্যাতন করবে না। বিশেষ করে আমরা যারা নারীরা আছি, আমরা আমাদের অধিকারটা যাতে সমুন্নত রাখতে পারি সেই রকম একটা ব্যবস্থা থাকবে। সেই রকম একটা বাংলাদেশ দেখতে চাই, যেখানে নেকাব পড়তে হবে না, কোনো রাজনৈতিক দলের প্রধান নারীকে প্রস্টিটিউট বলবে না, সেই রকম একটি বাংলাদেশ চাই। সেই বাংলাদেশে আপনি বলতে পারেন যে কিছু কিছু কথা হয়তো এই যে নতুন নতুন আমদানি হয়েছে, যে ইনসাফের বাংলাদেশ, তারপরে কি আজাদির বাংলাদেশ, সকল কিছুর ঊর্ধ্বে মুক্তিযুদ্ধের এই বাংলাদেশটাকে আমরা মানবিক বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সেরকম একটি বাংলাদেশ চাই যেখানে নারী পুরুষ উভয়ে প্রত্যেকে, মানে যেমন আমরা যে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে যেটা বললো যে মিউচুয়াল রেসপেক্টের জায়গা থেকে সম্পর্কটা চাই, বাংলাদেশের সরকারের সঙ্গে নাগরিকেরও এরকম একটা মিউচুয়াল রেসপেক্টের জায়গাটা তৈরি হোক, সুশাসন হোক, দুর্নীতি বন্ধ হোক, সেরকম বাংলাদেশ চাই। জি, অনেক ধন্যবাদ। আশরাফ কায়সার, আপনার কাছে আসতে চাই, আমরা কেমন বাংলাদেশ চাইছি? গতকাল আমার নিজেকে প্রজা হিসাবে না, নাগরিক হিসাবে মনে হয়েছে। নাইস। আমি 365 দিন এই উপলব্ধিটিও ফিল করতে চাই, অনুভূতিটি ফিল করতে চাই। দ্বিতীয় হচ্ছে, বিএনপির নিজের অনেক সংস্কারের ধারণা আমাদেরকে দেওয়া হয়েছে। জুলাই ঐক্যমত্যের অনেক সংস্কার প্রস্তাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর অপার ক্ষমতা কমবে, রাষ্ট্রপতির কিছু ক্ষমতা বাড়বে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, সংসদে বিরোধী দলের সম্মানজনক আসন থাকবে, এবং আপনার কনস্টিটিউশনাল বডিগুলো রিকনস্ট্রাক্ট করা হবে যাতে তারা সরকারের মুখাপেক্ষী হয়ে না থাকে। এই কাজগুলোকে বিএনপিকে আমরা আগ বাড়িয়ে করতে দেখতে চাই, আর যাতে করে নাগরিকরা ওই সুবিধাটিকে পায় এবং একজন নাগরিক যেন তাকে সর্বোচ্চ ক্ষমতাধর মানুষ রাষ্ট্রে মনে করতে পারে। আরেকটি জিনিস হচ্ছে, 1971-এর মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের গত 18 মাসে অনেক হতাশা হয়েছে, বিতর্ক হয়েছে। এটি অনর্থক। এটিকে তার সম্মানের জায়গায় রেখে 24-এর চেতনাকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে দেখতে চাই। অনেক ধন্যবাদ। আমার সঙ্গে যারা অতিথিরা এতক্ষণ ছিলেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যমুনা টেলিভিশনের পক্ষ থেকে। দর্শক, আমি খান তাজদিন আহসান এই ঘন্টায় বিদায় নিচ্ছি বাংলাদেশ ইলেকশন থেকে। আপনি কোথাও যাবেন না, যমুনা টেলিভিশনের পর্দায় থাকবেন। পরের ঘন্টায় অবশ্যই বাংলাদেশ ইলেকশন নিয়ে আমার আরেকজন সহকর্মী হাজির হবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যমুনার সঙ্গে থাকবেন।